দাদা আগে আপনি, না না না, না, আমি তো নতুন, আমি ওই জন্য আমি নবাগত, আগে তুমি বলে না, না। দাদার কাছে কাজ করলে প্রথম যে জিনিসটা আমি এখন শিখছি, প্রথমেই আগে বলে দেবো যে আমি তো কিছু জানি না। কেন কৌশিকদা এরকম কেন? আমি তো সত্যি কিছুই জানি না। কেন জানেন, খুব সিরিয়াসলি বলছি। সেটা হচ্ছে যে এই যে ধরুন এই ফ্লোরটা, এই ফ্লোরটা অবশ্য তখনকার দিনে ছিল না, আমি যে সময়কার কথা বলছি এটা অনেক পরে হয়েছে। এই যে স্টুডিওটা বা যখনই যেখানে কাজ করতে যাই, যে পুরনো স্টুডিওগুলো, যেহেতু আমি ছোটোবেলা থেকেই আমার সঙ্গে যোগাযোগ এই প্রফেশনের, আমি এমন এমন মানুষদেরকে জন্ম থেকে মিট করেছি। তারা যে জমিতে দাঁড়িয়েছে, আজকে আমি সেই জমিতে দাঁড়িয়ে থাকি। যে কোনো সেন্সেবল মানুষ যদি ওই যুগটাকে দেখে থাকে, তাহলে তারা ঠিক আমার মতোই বলবে যে আমি কিছু জানি না। এটা হয়তো এরা ভাবে আমি কমেডি করি, অ্যাকচুয়ালি কমেডি করি না, আমি সত্যি কিছু জানি না। যখন ওই দিকটা তাকায় তখন মনে হয় আমি কিচ্ছু জানি না। আমি মানে ঈশ্বরের আশীর্বাদ যে আমি এই একমাত্র এই পেশায় কাজ করে আমি দুবেলা পেট ভরে খেতে পাই, বা ধরুন একটা ছোট্ট একটা বাড়িতে থাকতে পারি, একটা ছোট্ট গাড়ি চড়তে পারি, সেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নেই ইন কম্প্যারিজন উইথ দেন। সেই জন্য আমি বলি যে আমি কিচ্ছু জানি না। আর আমি আমারটা বলছি, প্রথমত স্নেহাশিসদার স্ক্রিপ্ট, স্নেহাশিসদার গল্প, স্নেহাশিসদার ক্রিয়েশনে দাদার সঙ্গে এটা আমার সেকেন্ড কাজ। আমার আমার পার্সোনালি ভীষণ ভালো অভিজ্ঞতা দাদার সঙ্গে প্রথম যখন আমি কাজটা করি। তো আমি যখন এখানে শুনলাম যে আমি আবার দাদার সঙ্গে কাজ করছি, মানে আমি ভীষণ খুশি, অ্যাজ ইফ পুরনো টিমটা আবার আমাদের সামনে। আমি কিন্তু আবার মানে একদম এই প্রফেশন আমার সাত পুরুষের কেউ নেই, যাতে আমি হঠাৎ করে এসেছি। তো আমি এনাদের মতন সিনিয়রদের কাছ থেকে তাকিয়ে তাকিয়ে কি ওনাদের থেকে জিজ্ঞেস করে করেই আমার শেখা। এটাই আমার কিন্তু লার্নিং প্রসেস, এবং সেটাই আমি আজও করে যাচ্ছি প্রতিটা মুহূর্তে। আমি যতক্ষণ ফ্লোরে থাকি না, আমি কিন্তু যাদেরকে অবজার্ভ করার মতন, অনেক সময় অনেক ছোটোদেরও অবজার্ভ করতে লাগে, তাদের এত ভালো পারফরমেন্স হয়। তো আমি না এই অবজার্ভ করি, শিখি, চেষ্টা করি, সেখান থেকেই শেখা। আর দাদাকে কিছু বললেই দাদা এখন বলবে আমি তো কিছু জানি না, না। সেম ইয়ার, আমি খুব সিরিয়াসলি বলছি। আমি যখন অভিনয় করি, যে চোখখানটা একটু খুলে রাখি, সজাগ থাকি, তাহলে আমি দেখেছি যে অনেকের কাছ থেকে, আমি বলছি না সবার কাছ থেকে, তবে অনেকের কাছ থেকে কিন্তু সত্যি শেখার রয়েছে। তারা নতুন জেনারেশন হতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। তবে সেই দেখুন, সব জেনারেশনেরই সব জিনিস ভালো এই নয় যে আমার জেনারেশনের সব জিনিস ভালো ছিল না, একেবারেই তাই না। বা এখন যারা অভিনয় করছেন তাদের সব জিনিসই ভালো, খারাপ কোনো জিনিস ভালো নয়, এটাও ঠিক নয়। প্রচুর ভালো জিনিস আছে, ওটাকে একটু খুঁজে নিতে হবে। ওই চোখটুকু তৈরি হয়ে গেলে ঠিক আছে সব কিছু। আর আমার ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স, আমি ওপেনলি বলছি ক্যামেরাতে, সেটা হচ্ছে আমি শুনি আমার বন্ধুবান্ধবরা, আমার কন্টেম্পোরারি কালিগসরা, আজকের জেনারেশনের মূলত অভিনেত্রীদের সম্পর্কে অনেক রকম অ্যাডভার্স কমেন্ট করেন রিগার্ডিং বিহেভিয়ার অ্যান্ড অল। কিন্তু আমি সেই দিক দিয়ে অত্যন্ত সৌভাগ্যবান। আমি আজ অবধি কখনো কারুর কাছ থেকে কোনো রকম মিসবিহেভ পাইনি, কারণ আমি বিশ্বাস করি যে এটা বিহেভিয়ারটা না রেসিপ্রোকাল হয়, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, তার মানে কি কেউ কেউ একটু অন্যরকম হয় না, সেটা তো দেখুন আমার বাড়িতে যদি 10টা ফ্যামিলি মেম্বার থাকে, দুজন একটু অন্যরকম হতে পারে, সেটাও তো আমরা অ্যাডজাস্ট করি। সেটা আমি যদি এই বয়সে এসে সেইটুকু বাচ্চাদের সঙ্গে অ্যাডজাস্ট না করি তাহলে চলবে কেন? বা আমি কত দূর তাদের কাছে পৌঁছবো, বা তাদেরকে আমি কত দূর আমার কাছে আসতে দেবো, তার না একটা মাপ রয়েছে। সেই মাপটা বোধহয় আমার কালিগরা বা আমার কন্টেম্পোরারি যারা কমপ্লেনগুলো করেন তারা সেই মাপটা হারিয়ে ফেলে, এটা আমার বিশ্বাস। সেই মাপটা যদি ঠিক থাকে না, অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই। আমি কোনো দিন ফেস করিনি যে তারপর আরেকটা জিনিস আছে যে আজকে আমার জেনারেশনে যে বিহেভিয়ার, যে অ্যাটিটিউডগুলো, সেটা হয়তো নতুন জেনারেশনে তার শেপটা বদলেছে, আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি সবগুলোই 16 সারির বাইরের কথা বলছি, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো যে একেবারে আমার মতন করেই, আমার জেনারেশনের মতন করেই নেক্সট জেনারেশন তাদের লাইফটাকে ডিজাইন করবে, এটা হয় না। আমিও আমার পূর্বসূরীদের মতো তো হয়নি, তারা তো আমাকে অ্যাডজাস্ট করেছিলেন, আবার আমাকে তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এই সাইকেলটা যদি ঠিক থাকে কোনো প্রবলেমই থাকে না। ওই জন্য আমার কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। আমিও একই কথা বলবো যে
সংসারে ভালো মন্দ সব থাকবেই, এটা শুধু সংসারে কেন, আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই আমাদের ভালো মন্দ আছে, তো সবটা নিয়েই আমাদের বেঁচে থাকা। এবং এখনকার জেনারেশনের আমি তো একটা ফার্স্ট পয়েন্ট বলবো, তারা অনেক বেশি স্মার্ট, তারা অনেক ট্যালেন্টেড যারা আসে, তো তাদের কাছ থেকে আমি একটু আগেও বললাম না যে অনেক নতুনের কাছ থেকেও শেখার থাকে। তো আমরা না এই গিভ অ্যান্ড টেকটা যদি একে অপরের সঙ্গে চলে না, আমার মনে হয় আমি দাদার সঙ্গে এখানে একমত যে তখন আমাদের চলার পথটা অনেক সুন্দর হয়। আর ইনভেরিয়েবলি আমাদের ইন্ডাস্ট্রিতে না ভালোটাই বেশি, যার ফলে ইন্ডাস্ট্রি কিন্তু এখনও স্মুথলি চলছে, নইলে চলতো না। এবার একটু কাজের অভিজ্ঞতা শুনি, দ্বিতীয় কাজ বলছিলেন। হ্যাঁ, দাদা আগে বলুন। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি এখনও অবধি যে কদিন শুটিং করেছি তাতে ক্যারেক্টারটার যেটুকু আমি শেপ দেখতে পেয়েছি, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এই কারণে যে চরিত্রটা ঠিক যেভাবে আমি দুর্নামটা এত বছর ধরে বহন করে এসেছি, সেটার বোধহয় এবার সেটা করতে হবে না বলেই মনে হচ্ছে। এবং সেটা ডিপেন্ড করছে স্নেহাশিস চক্রবর্তীর ওপরে, তিনি কতটা আমাকে দয়া করেন। এবং এই দয়াটা যদি একটু করেন আমার খুব ভালো লাগবে, যে একটু ভালো চরিত্রের স্মেল পাচ্ছি ক্যারেক্টারটাতে, যদিও আমাকেও সেটা জাস্টিফাই করতে হবে, যে উনি লিখে দিলেন আর আমি বলতে পারলাম না, তাহলে তো হবে না। আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা থাকবে। এখনও অবধি যেটুকু অভিনয় করেছি এই সিরিয়ালে, তাতে আমি অত্যন্ত খুশি চরিত্রটার জন্য। সেটা ডেফিনেটলি তার অনেকটা কৃতিত্ব তো নিশ্চয়ই স্নেহাশিসের, যে আমাকে এরকমভাবে ভেবেছেন। মানে সবথেকে বড় কথা যে আমি এখানে ঘর জামাই, তো ঘর জামাই যারা হয় তারা তো খুব টিমিড ক্যারেক্টারের হয়, তারা ভীষণ কি বলবো শান্ত গোছের মানুষ হলেই হয়, তা সেরকম একটা মানুষ। আর বাকিটা তো এখনও জানি না, ধীরে ধীরে জানা যাবে। আর সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রী, দুটি নতুন মেয়ে, খুব ভালো হিরো আছে নতুন, মৈত্রী, আমাদের অনন্যা, সমাধি, এই পেয়েছি এখনও অবধি। খুব ভালো, মানে সুন্দর অ্যাটমসফিয়ার। আমাদের ফ্লোরের কোনো যেটা প্রবলেম হয় নতুনদের নিয়ে, সে সমস্ত কোনো রকম কোনো অশান্তি আমাদের এখানে নেই, বড় শান্তিতে আছি ভাই। তাদেরকে এত বছরের অভিনয়ের জার্নিতে কোথাও তাহলে এটা একটা আফসোস ছিল যেটা আবার পূর্ণ হলো? হ্যাঁ, অফকোর্স দেখুন আফসোস। আমি আবার দেখুন, আমায় কিছু বলাতে বললে আমি পুরনোদের টানবো। আমাকে রবি ঘোষ একদিন একটা কথা বলেছিলেন যে জীবনে কখনো আফসোস করবি না। আমি বললাম কেন? বলে যে মুহূর্তে আফসোস করবি সেই মুহূর্ত থেকে তুই জীবনে পেছোতে আরম্ভ করবি। সেটাকে আমি আরেকটু মডিফাই করেছিলাম আমার অভিজ্ঞতা দিয়ে। আমি বুঝতে পেরেছিলাম পরবর্তীকালে এই প্রফেশনের ক্ষেত্রে আফসোসটা না একটা বীজ, যে বীজটা ফ্রাস্ট্রেশন নামক একটা ভয়ঙ্কর গাছের জন্ম দেয়। অ্যান্ড দ্যাট ডিজিজ ইজ মাচ মাচ ডেঞ্জারাস দ্যান দ্যাট অফ ইভেন ক্যান্সার। ফ্রাস্ট্রেশনটা একটা ভয়ঙ্কর খারাপ জিনিস। সেই ফ্রাস্ট্রেশনের বীজটা হচ্ছে আফসোস। এবং আমার কোনো রকম কোনো আফসোস আমার কেরিয়ার নিয়ে নেই। আমার যা পাওয়ার ছিল আমি তার থেকে অনেক বেশি পেয়েছি। আমার মতো একজন সামান্য পোটেনশিয়ালের মানুষ, সামান্য মানুষ, আমি যা পেয়েছি আমি সত্যি যেদিন এসেছিলাম আমি ভাবতেই পারিনি আমি এত পাবো। কারণ আমার থেকে অনেক যে মানুষটা এগিয়ে রয়েছে ইন টার্মস অফ সাকসেস, আমি তাদের ওই সাকসেসটা নিয়ে না আমার জেলাসি হয়, না সেই সাকসেসটা নিয়ে মুহূর্তের মধ্যে ভাবি। কারণ আমার বাকেট লিস্ট বলে কিছু নেই। অনেকের থাকে না একটা বাকেট লিস্ট, সকালবেলা উঠে একটা মেল হলো যে কী পেলাম না। আমার ওই বাকেট লিস্টটা ভাই শূন্য। আর সেই বাকেট লিস্টে যদিও কোনো স্লিপ থাকে, কোনো চিট থাকে, সেটা শুধুই সাকসেস লেখা রয়েছে বড় বড় করে। সেই জন্য আমার এইটুকু পাওয়াতে আমি ভয়ঙ্কর হ্যাপি। একদম, সংসারে এটা একটা নতুন সংসার আমাদের শুরু হলো, যেখানে আমরা তো সবাই থাকবো, আপনারা সবাই থাকবেন, আর আপামর দর্শক কুল থাকবেন, তবেই তো আমরা এগোতে পারবো। আর স্নেহাশিসদা বরাবরই, আমি সেই 2005 সাল থেকে ওনার কাছে একটা জিনিস পেয়ে এসেছি, উনি যখনই কোনো চরিত্র দিয়েছেন আমাকে, এমনভাবে উনি চরিত্রটাকে বুনেছেন, চরিত্র নিজের গতিতেই এগিয়ে গেছে। মানে চরিত্র আমাকে তৈরি করেছে, আমাকে চরিত্র তৈরি করতে হয়নি। এবং কিছুদিন আগেও আমি ওনার আরেকটা প্রজেক্টে একটা পাঠ করছিলাম, মানে ওই আমাদের কাছে না, যেটা দাদার কাছ থেকে এক্ষুনি বলছিলেন, আমি খানিকটা সেইটা নিয়েই বলতে পারি যে আমাদের মনে হয়
তৃপ্তি বলে যে শব্দটা থাকে না, সেটা আমাদের কাছে খুঁড়োর কলের মতন সামনে ঝুলতে থাকে, ওটা কোনোদিনও আমাদের হয় না। তো সেইটা হয় না বলেই আমরা ছুটতেই থাকি, আমরা শুধু ওই তৃপ্তির আশায় ছুটতে থাকি, এবং সেই ছোটোটা যতদিন থাকে ততদিন আমরা খুব আনন্দে থাকি। আর দাদার চরিত্রগুলোও তাই, মানে আজকের যে সিনটা করার পর পরের সিনটা মনে হলো এটা তো আরও একটু বেটার, আরও বেটার, তারপরের দিনটা মনে হলো আরও বেটার কোনো একটা সিন পেলাম। তো এইটা না আমাদের ওই তরতরিয়ে এগিয়ে নিয়ে যায়। তো আমি আশা করব আগের প্রজেক্টগুলোর মতন এটাতেও আমি অনেক কিছু আমরা পাবো একসঙ্গে সবাই মিলে। আর একটা প্রজেক্ট তো কখনো একার হয় না, সবাইকার হয়, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে সবাইকে মিলিয়ে একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটাও নিশ্চয়ই করে সকলের ভালোবাসা পেয়ে আমরা এগিয়ে যাব। আর আমার না স্নেহাশিস সম্পর্কে একটা কথা বলার আছে, যেটা এই নিয়ে বোধহয় ওর সঙ্গে আমি 4th প্রজেক্ট, আমি একটা ওর জিনিস একটা লক্ষ্য করেছি। ও তো এক্সট্রিমলি বিজি পার্সন, একসঙ্গে 6-7টা মেগা সিরিয়াল লেখে, বলে টোটাল বিজনেসটা নিজে দেখে, শুনেছি আমি। আমার সঙ্গে মানে 1-to-1 ইন্টারাকশন হয় না বললেই চলে, হি ইজ সো বিজি। কিন্তু আমি ওর সিরিয়ালে যখনই অভিনয় করেছি, আমি একটা জিনিস, ওর একটা কমন ফ্যাক্টর আছে, ও না যখন কোনো চরিত্র লেখে এবং যাকে কাস্ট করে, ও প্রথমে ঘুড়ির সুতো একটু ছেড়ে রাখে মানে কি, ও না দেখতে থাকে যে কিছু সিন দিয়ে সে কতটা জাস্টিফাই করতে পারছে। এবং যদি কোনো অভিনেত্রীটা, আমি নতুনদের ক্ষেত্রেও নতুনদেরকেই বরং বলছি বেশি করে, কারণ ওদের তো আরও অনেকটা পথ চলতে হবে, অন্তত স্নেহাশিসের ক্ষেত্রে স্নেহাশিস যেটা দেয় সেটা যদি জাস্টিফাই করতে পারে, তাহলে ওর মতো উদার হস্তের লেখা সেটা ভেরি রেয়ার। মানে সেখানে কোনো ওকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না, স্নেহাশিসকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। যদি ওর চরিত্র মানে তো ওর স্বপ্ন একটা, ওর সেটাকে কেউ যদি জাস্টিফাই করে দিতে পারে, তাহলে অ্যাটলিস্ট একটা দিকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে নিশ্চিন্ত থাকা যায় যে ওকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না, তাকে ওর দেবে, তার জন্যও লিখবেই। এটা কিন্তু আমি বারবার স্নেহাশিসের মধ্যে দেখেছি, অন্তত আমি ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর উপকৃত হয়েছি। আমার কোনো রকম কোনো অনেক সময় হয় না, আর্টিস্টদের হয় যে ঠিক চরিত্রটা যেন বেরোলো না গল্প, আমি কিন্তু মানে আমি লাকিয়েস্ট পার্সন আমি বলবো যে আমার বারবার ওর কাছে আমি দেখেছি। আমার নিজের মনে হয়েছে যখন আমার পাশে কেউ অভিনয় করে, অনেকেই অভিনয় করেছেন, আমি লক্ষ্য করেছি যে চরিত্রটাকে জাস্টিফাই করছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সেইভাবে চরিত্রটাকে বাড়াতে বিভিন্ন কালার দিতে, সেইটা কিন্তু ওর বড্ড ভালো দিক। একজন লেখকের এটা বড্ড ভালো দিক যে ওকে ইনফ্লুয়েন্স করা যায় না। এটা আমি একদম প্রফেশনাল অ্যাক্টর হিসেবে মাই এক্সপিরিয়েন্স উইথ স্নেহাশিস চক্রবর্তী ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। I want to talk about this thing. হ্যাঁ, আমিও একদম একমত। উনি না মানে প্রত্যেকটা শিল্পীর মধ্যে তো নানান খিদে থাকে, উনি এত রকমভাবে তার খিদেটাকে এক্সপ্লোর করতে পারেন এবং সেগুলোকে উনি কাজে লাগিয়ে দেন। আর ওনার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, উনি যখন কোনো অডিও পাঠান না, মানে একদম নতুনদের ক্ষেত্রেও বলবো, আমি আমাদের ক্ষেত্রেও বলবো, যে উনি অ্যাক্টিংটা না ওনার ভয়েসে থাকে, সেইটাকে যদি সত্যি মাথায় রাখা যায় না, আপনি অনেকটা পথ তৈরি হয়ে যায়। তো সেইটা আমাদের বিরাট গাইডলাইন দেয়, এবং মানে উনি ক্রিয়েট করে দেন একটা মুহূর্ত, একটা চরিত্র আর একটা সিচুয়েশনকে, মানে উনিই ক্রিয়েট করে দেন, মানে আমাদের আলাদা করে কিছু করতে লাগে না।